বাবার কথা না শুনে যখন যা মন চায় তাই করতাম। বাবা শুধু বলতেন, আমি যেদিন না থাকবো সেদিন বুঝবি আমি কি ছিলাম। এখন ভালো কথা বলছি, ভালো লাগছে না তোর। আমি তো তোর ভালো ভবিষ্যতের জন্যই এখনও খেটে যাচ্ছি, আর তুই আমার সেই রক্ত পানি করা টাকা উড়িয়ে বেড়াচ্ছিস। আজকে বাবার সাথে রাগ করে টেবিল থেকে পানি খাওয়ার জগটা নিয়ে ভেঙে ফেললাম। আমি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। বাবাকে বলেছিলাম একটা বাইক কিনে দিতে, কিন্তু সে সরাসরি না করে দিল। জগটা মেঝেতে চুরমার হয়ে যেতেই মা রান্নাঘর থেকে এক ছুটে আসলেন। পানির ঝাপটায় আমার প্যান্টের নিচের অংশ আর বাবার পুরনো স্যান্ডেল জোড়া ভিজে গেল। বাবা কিন্তু একটুও কাঁপলেন না, ভাঙা কাচের দিকেও তাকালেন না, চেয়ারে বসে আমার চোখের দিকে শান্ত চোখে তাকালেন। বাবা খালি চশমাটা খুলে হাতে তালি দিয়ে কাজ পরিষ্কার করার চেষ্টা করলেন। তারপর আস্তে করে বললেন, তোর ইন্টারমিডিয়েট পরীক্ষার আর 4 মাস বাকি। বাইক চালিয়ে হাত পা ভাঙলে বা কোনো বিপদে পড়লে তোরই ক্ষতি। তাছাড়া এই মুহূর্তে 80-90 হাজার টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। আমি কোনো কথা না শুনে নিজের ঘরের দরজাটা দরম করে বন্ধ করে দিলাম। খাটে শুয়ে শুয়ে ভাবছিলাম, আমার কলেজের বাকি বন্ধুদের সবারই বাইক আছে। সবাই বাইক নিয়ে কলেজে আসে, মোড়ে আড্ডা দেয়, শুধু আমারই কিছু নেই। বাবার ওই কথা, টাকা নেই, পড়াশোনা কর, খালি অভাব আর অভাব। পরদিন সকাল থেকে আমি বাবার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। নাস্তার টেবিলে না খেয়েই কলেজে চলে গেলাম। বাবা তাও প্রতিদিন সকালে আমার ঘরের দরজার পাশে এসে পকেট থেকে কিছু টাকা রেখে যেতেন, যাতে কলেজে গিয়ে কিছু খেতে পারি। আমি সেসব টাকার দিকে ফিরেও তাকালাম না, মাটিতে ফেলে রাখতাম। মা এসে গোপনে কেঁদে কেঁদে সেগুলো তুলে নিয়ে আমাকে বোঝাতেন, তোর বাবা সকাল থেকে রাত পর্যন্ত ব্যাংকের সুদের কিস্তি আর সংসারের খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে, তুই একটু বোঝার চেষ্টা কর। কিন্তু জিদের বশে মায়ের কথাগুলো আমার কানে ঢুকতো না। একদিন বিকেলে কলেজ থেকে ফিরে দেখি বাবা বসার ঘরে এক লোকের সাথে কথা বলছেন। লোকটা ব্যাংক থেকে এসেছে। বাবার হাতে কিছু কাগজ, মুখে একরাশ দুশ্চিন্তার ছাপ। আমি পাশ দিয়ে যাওয়ার সময় শুনলাম বাবা লোকটাকে বলছেন, ভাই, এই মাসটা একটু সময় দেন। ছেলের পরীক্ষার ফি আর সামনের মাসের সংসারের খরচের পর আর হাতে টাকা নেই। আগামী মাসে আমি কিস্তি শোধ করে দেব। কথাটা শুনেও আমার মনের বরফ গলল না, উল্টো মনে হলো আমার বাইকের টাকা দেওয়ার সামর্থ্য নেই, অথচ দুনিয়ার যত ধার দেনা ওনার মাথায়। এই ঘটনার কিছুদিন পর শুক্রবারের সকাল। আমি তখনও ঘুম থেকে উঠিনি। হঠাৎ মায়ের বিকট কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। ধরফর করে উঠে দৌড়ে ড্রয়িং রুমে গেলাম। দেখি বাবা মেঝেতে শুয়ে আছেন, মা ওনার মাথার কাছে বসে বুক চাপড়ে কাঁদছেন। আমি ছুটে গিয়ে বাবাকে ধরলাম, হাত পা সব ঠান্ডা হয়ে আসছে। বাবা, বাবা, কি হয়েছে তোমার, ওঠো। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু বাবার কোনো সাড়া নেই। প্রতিবেশীরা ছুটে এলো, ধরাধরি করে বাবাকে নিয়ে যাওয়া হলো কাছের হাসপাতালে। ইমার্জেন্সি ডাক্তার এসে পরীক্ষা করে মিনিট 5 পর বের হয়ে এলেন। আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে বললেন, হার্ট অ্যাটাক, উনি আর নেই, হাসপাতালে আনার আগেই শেষ হয়ে গেছে। ডাক্তারের শেষ কথাটা শোনার পর আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। চারপাশের সব কথা, মায়ের বিলাপ, মানুষের আনাগোনা, সব কিছুই হঠাৎ স্তব্ধ হয়ে গেল। হাসপাতাল থেকে বাবাকে বাড়িতে আনা হলো। উঠোনে বাবাকে যখন শেষ গোসল দেওয়া হচ্ছিল, আমি এক পাশে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমার চোখে কোনো পানি আসছিল না, মাথার ভেতর শুধু বাবার ওই কথাটা একটানা বেজে উঠছিল, আমি যেদিন না থাকবো সেদিন বুঝবি আমি কি ছিলাম। বাবার দাফন শেষ হওয়ার পর দিনগুলো কিভাবে যে কাটতে লাগলো আমি জানি না। 1 সপ্তাহ পর একদিন আমি বাবার ঘরে পুরনো কাঠের আলমারিটা পরিষ্কার করতে গেলাম। বাবার জমানো টুকিটাকি কাগজপত্রের ফাইলপত্র দেখছিলাম। ফাইলগুলোর একদম নিচে একটা ছোট নীল রঙের ডায়েরি আর একটা রসিদ পেলাম। রসিদটা হাতে নিয়ে আমার বুকটা কেমন করে উঠল। রসিদটা ছিল একটা সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমের। রসিদের তারিখ দেখে বুঝলাম আমি যেদিন রাগ করে পানি খাওয়ার জগ ভেঙেছিলাম তার ঠিক 2 দিন পরের তারিখ। রসিদে বাবা 20,000 টাকা অ্যাডভান্স জমা দিয়ে এসেছেন একটি ব্যবহৃত ভালো কন্ডিশনের বাইকের জন্য। বাকি টাকাটা আগামী 2 মাসে দিয়ে বাইকটা আমার পরীক্ষার পর ডেলিভারি নেওয়ার কথা ছিল। রসিদের সাথে একটা ছোট নোট লেখা ছিল বাবার নিজ হাতে। ছেলেটার খুব শখ বাইকের, বন্ধুদের সামনে হয়তো লজ্জা পায়,
কষ্ট করে হলেও সামনের মাসে নিজের জিপিএফ কিছু টাকা তুলে বাইক নিয়ে দেব, কিন্তু আগে ইন্টারের পড়াটা শেষ ঠিকমতো করুক। ওই কাগজটা হাতে নিয়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আলমারির দরজায় মাথা রেখে আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। এতদিনের জমে থাকা সব কান্না একেবারে বেরিয়ে এলো। বাবার টেবিলে ড্রয়ার খুলে দেখলাম ওনার পুরনো হয়ে যাওয়া ছাতাটা, যার দুটো শিক ভাঙা ছিল, ওনার চশমাটা, যার একটা ফ্রেম সুতো দিয়ে বাঁধা ছিল। উনি নিজের জন্য বছরের পর বছর পুরান শার্ট দিয়েই চলেছেন, একটা ভালো জুতা কেনেননি। আর আমি ওনার কাছে বাইক চেয়ে বায়না করেছি, জগ ভেঙেছি, অসভ্যতা করেছি। আজ আমার ঘরে বাইক কেনার জন্য জমা করা বাবার সেই নীল ডায়েরিটা আছে, কিন্তু বাইকের চাবি হাতে তুলে দেওয়ার মতো মানুষটা নেই। এখন আমি কলেজে যাই পায়ে হেঁটে। কেউ যখন বাইক নিয়ে সামনে দিয়ে যায়, আমার আর হিংসে হয় না, শুধু বুকের ভিতরটা এক অদ্ভুত হাহাকারে ভরে ওঠে। সংসারের প্রতিটা খরচের হিসাব করতে গিয়ে এখন বুঝি 500 টাকা জোগাড় করা কত কঠিন। চালের দাম, কারেন্ট বিল, মায়ের ওষুধের খরচ মেলাতে গিয়ে এখন আমার ঘুম আসে না। সব কিছুই আগের মতো আছে। সকাল হয়, রাত হয়, রাস্তার গাড়ি ঘোড়া চলে, শুধু সকালবেলা ঘরের দরজার পাশে টাকা রেখে যাওয়ার কেউ নেই, রাগ করলে শান্ত গলায় বোঝানোর কেউ নেই। বাবা ঠিকই বলেছিলেন, উনি যেদিন থাকবেন না সেদিনই আমি বুঝবো উনি কী ছিলেন। আমি আজ সত্যি বুঝেছি, কিন্তু এই বোঝার দামটা আমাকে বড্ড বেশি কড়া মাশুলে দিতে হলো।